তুই আমার বিশ্বাস ছিলি। লিখেছেন জান্নাতি আক্তার যারা। পর্ব সংখ্যা ১। মা, তোমার গুণবতী মেয়ে কি ঘুম থেকে উঠে পড়েছে, নাকি তাকে থাপ্পড় দিয়ে ওঠাতে হবে? কথাটা বলতে বলতে দোতলা সিঁড়ি দিয়ে নিচে নামলো আরিয়ান তালুকদার আনাস। একেবারে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিচে নেমে এলো আনাস। পরনে তার সাদা শার্ট, শার্টের সঙ্গে ইন করা কালো প্যান্ট, শার্টের হাতা কনুই অবধি গোটানো। বুকের সামনে দুটো বোতাম খুলে রাখার কারণে বুকের ফর্সা ত্বকে যেন সাদা মুক্তোর আভা খেলে বেড়াচ্ছে। বাম হাতে রোলেক্স ঘড়ি, পায়ে শু, মাথার চুলগুলো জেল দিয়ে পরিপাটি করে সাজানো, উচ্চতায় ৫ ফুট ৭ হবে। টেবিলে আনাসের জন্য নাস্তা দিতে দিতে জবাব দিলেন আদিবা তালুকদার। তালুকদারের মেয়ে বাড়িতে থাকলে তো থাপড়াবি, তাকে তো তার প্রাণপ্রিয় জান সেই সকাল ৭টার দিকে এসে নিয়ে গে। কাকিমণি, তুমি কিন্তু মন্দ বলো নাই। আদিবা তালুকদার নিজের কথাটা শেষ করার আগেই খাবার টেবিলের এক কোণে নিজের নাস্তা শেষ করতে করতে বলে উঠল আদিয়ান তালুকদার আহিন। ছেলেটার বয়স কত বা হবে? এই তো জানুয়ারির ২১ তারিখে ১৩তে পা দিল। দেখতে মাশাআল্লাহ, তবে তার ভাষ্য মতে বড়দের কথার মধ্যে তার কথা বলা নাকি জন্মগত অধিকার। বর্তমানে সে তার দায়িত্ব পালন করতে ব্যস্ত। আদিবা তালুকদার বললেন, আমি আবার কি বললাম আহিন বাবা? আহিন বলে উঠল, কাকিমণি, তুমি আপুকে বললে না তালুকদারের মেয়ে? আমি ওইটার কথাই বললাম। আপু তালুকদারের মেয়েই তো। যেমন ধরো আহসান তালুকদার এই বাড়ির মালিক, অর্থাৎ আমার দাদা ভাই। সে এখন তার বউকে নিয়ে পেঁয়াজ খেতে মূলা তুলতে ব্যস্ত, মানে মৃত্যু। তার ২ ছেলের ১ মেয়ে। বড় ছেলের নাম আদনান তালুকদার, ছোট ছেলের নাম আহাদ তালুকদার, তার মেয়ের নাম আনহা তালুকদার। যদিও বিয়ের পর তালুকদার থেকে শেখ হয়েছে। আদনান তালুকদারের ২ মাত্র ছেলে। বড় ছেলের নাম আজান তালুকদার তাকবীর, আর ছোট ছেলে অর্থাৎ মেরা নাম তো শোনাই হোগা আপ লোক। তারপর একটু ভাব নিয়ে আদিয়ান তালুকদার আহিন। আর রইল মিস্টার রাহাত তালুকদারের ছেলে মেয়ের কথা। আহিন ওর কাকিমণিকে সিঁড়ির দিকে হাতের ইশারা দেখিয়ে, ওই যে দেখো কাকিমণি, একটা হিরোকে আসতে দেখছ না? আদিবা মাথা নেড়ে বোঝালো, দেখতাছে। আহিন ওর কাকিমণির মুখের দিকে তাকিয়ে, এটা কে জানো? আমার চাচাতো বড় ভাই, যে কিনা পড়াশোনা শেষ করে নিজের বাবা বড় আব্বুর অফিস জয়েন করেছে, মিস্টার আরিয়ান তালুকদার আনাস। তার একমাত্র বোন আরিবা তালুকদার আরাত, যাকে তুমি কিছুক্ষণ আগে তালুকদারের মেয়ে বলে সম্বোধন করলে। এবার বলো, আরাত আপু তালুকদারের মেয়ে হইল কিনা? আহিনের এত বড় যুক্তি শুনে আদিবা তালুকদারের বেকুব বনে দাঁড়িয়ে রইল। চুপ করো বেয়াদব ছেলে, শুধু শুধু কাকিমণিকে জ্বালাচ্ছ কেন? কিচেন রুম থেকে খাবার টেবিলের দিকে আস্তে আস্তে কথাটা বলে উঠল রাবেয়া তালুকদার। আহিন খাবার খেতে খেতে মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, আমি আবার কি করলাম রে বাবা? আমি তো শুধু কাকিমণিকে কথাটা বুঝিয়ে বলতাছি। আনাস আহিনের মাথায় একটা গোটা মেরে চেয়ার টেনে নিয়ে বসতে বসতে বলে উঠল, হয়েছে বুদ্ধিজীবী ভান্ডার, আপনাকে আর বোঝাতে হবে না। কথাটা বলতে বলতে খাওয়া শুরু করলো আনাস, আর আহিন আনাসের দিকে তাকিয়ে মুখ বাঁকালো। আনাস আদিবা তালুকদারের দিকে তাকিয়ে বলে উঠল, আরাত এত সকাল সকাল বাড়িতে নেই মানে? কই গিয়েছে তাহলে? আদিবা তালুকদার কিছু বলবে তার আগে মেইন গেট থেকে কারো কণ্ঠ ভেসে আসলো। সবাই কণ্ঠের মালিককে অনুসরণ করে দরজার দিকে তাকিয়ে আলভিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। আহিনের সমবয়সী ছেলেটা এক স্কুলে পড়ে, দুজন, বলতে গেলে দুজন দুজনের জান। ভাইয়া, আমি বলছি। কথাটা বলতে বলতে খাবার টেবিলের দিকে এগিয়ে আসলো আলভি, শাকচুন্নি আর মায়াবতী। ওরা দুজন কাকিমণির চোখ ফাঁকি দিয়ে
মায়াবতীর স্কুটি নিয়ে লং ড্রাইভে বের হয়েছে। আমি রাতে যখন চুপি চুপি মায়াবতীকে দেখতে ব্যালকনিতে গিয়েছিলাম, তখন ওদের দুজনের কথাগুলো আমি আড়ি পেতে শুনেছিলাম। আলভির কথায় সবাই অবাক চোখে তাকিয়ে রইল আলভির দিকে। আহিন তো অবাক হয়ে বলেই উঠল, ছি ছি আলভি, বড়দের কথা তুই আমাকে রেখে একা একা আড়ি পাতিস? আমি না তোর বেস্ট ফ্রেন্ড, এই তোর বন্ধুত্ব? যা, তোর সঙ্গে আজ থেকে আমার কথা নেই। মুখটা গোমরা করে তারপর কিছু একটা মনে করার মতো করে আবার বলে ওঠে আহির, এক মিনিট এক মিনিট, তুই মায়াবতীকে দেখতে গিয়েছিলিস মানে? তোর মায়াবতী মানে তো আরাত আপুর কথা বলছিস তাই না? আলফি একটু লজ্জা লজ্জা মুখ করে, হ্যাঁ সেই তো আমার মায়াবতী। আহনাজ বিরক্ত হয়ে আলভিকে বলল, স্যার আপনি তো দেখি সব জানেন, তাহলে মূল্যবান আপনার মূল্যবান ঢংটা বাদ দিয়ে বলেন তো এবার রোশনিরাত এত সকাল সকাল কই গিয়েছে? আসলে আনাস ভাইয়া, ওরা দুজন কই গিয়েছে আমি এটা বলতে পারবো না। জানোই তো আমার মায়াবতীর কতটা চতুর। আমি যে গতকাল রাতে আমার মায়াবতীর আশেপাশে ছিলাম, এটা আমার মায়াবতীর হৃদয় বুঝতে পারছিল জানো। তারপর মায়াবতীর হৃদয় যখন বুঝতে পারছিল, আমি দূর থেকে তার দিকে অপলক দৃষ্টিতে চেয়েছিলাম, ঠিক তখনই আমার চোখে মায়াবতীর চোখ আটকে গেল। আর সেই সময় হঠাৎ সাইড থেকে একটা গান বেজে উঠল, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। আনাস আলভির দিকে রাগী লোকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, দোহাই লাগে মুখটা তোর একটু বন্ধ কর, নয়তো থাপ্পড় দেব, জ্ঞান হারাবি, বাঁচাতে পারবে না কেউ। সরি ভাইয়া, আসলে ঘুষ হিসেবে মায়াবতী আমাকে একটা উড়ন্ত চুমু দিয়েছিল তো, এজন্য ওরা দুজন লং ড্রাইভে গিয়েছে এটা বললাম, কিন্তু কই গিয়েছে এটা বলতে পারবো না। কথাটা বলেই নিজের মুখ চেপে ধরলো আলভি। কথায় কথায় সে আসল সত্যিটাই বলে দিয়ে ফেলেছে। এখন যে তার মায়াবতীর চুমুর ওয়াদা ভঙ্গ হয়ে গেল, কি হবে এখন? আলভি মুখ দেখে সবাই হেসে উঠল, আর আনাস বিড়বিড় করে আলভিকে বলদ বলে নিজের খাওয়ায় মনোযোগী হইল। আহিন কিছু বলতে নিবে, ঠিক তখনই আদিবা তালুকদার উচ্চ গলায় রাবেয়া তালুকদারের দিকে তাকিয়ে বলে ওঠে, এই মেয়ে দুটোকে নিয়ে কি করব বলেন তো আপা? এত সকাল সকাল স্কুটি নিয়ে বের হয়েছে। আমার তো টেনশনে মাথা ঘুরতাছে। আহা ছোট্ট, ওদেরকে নিয়ে টেনশনের কি আছে? আরাতকে তুই চিনিস না? আরাত নিজের সাথে তার প্রাণপ্রিয় রোশনিকেও সেভ করতে জানে। আমি কখন বললাম আমি ওদের দুজনকে নিয়ে টেনশন করতেছি? আমি তো টেনশন করতেছি যে রাস্তা দিয়ে ওরা স্কুটি চালাবে, ওই রাস্তার মানুষজনকে নিয়ে না জানি কার কপাল পড়তে চলেছে। আর তার মাসুল ওদের বাবা বড় আব্বুকে দিতে হবে। কতবার বললাম স্কুটি কিনে দেন না, কিন্তু কে শুনে কার কথা। এবাড়ির বড়ই আদরের একমাত্র মেয়ে বলে কথা। ওনার মুখ থেকে কথা বের হওয়ার আগেই জিনিস হাজির। এখন নেও, তাকে বাড়িতেই খুঁজে পাওয়া দায়। আদিবা তালুকদার মুখ ব্যঙ্গ করে কথাগুলো বলে উঠল। আনাস মায়ের কথায় পাত্তা না দিয়ে তাড়াহুড়ো করে নিজের খাবার খেতে শুরু করলো। যতক্ষণ পর্যন্ত মেয়েকে সামনে না পাইছে, ততক্ষণ পর্যন্ত তার মায়ের মুখের বাণী বন্ধ হবে না। এমনি অফিসে লেট হয়ে যাচ্ছে। বাবা বড় আব্বুর অনেক আগেই বের হইছে অফিসের উদ্দেশ্যে। তার ওপর তাকবীর ভাই দেশের বাহিরে থাকায় আনাসের ওপর সব দায়িত্ব পড়েছে। আলভি চেয়ার টেনে নিয়ে বসতে বসতে ফলের ঝুড়ি থেকে একটা আপেল হাতে তুলে নিয়ে আপেল কামড় বসাতে বসাতে বলে ওঠে, কাকিমুনি তুমি সত্যি বলেছ? ওদের দুবোন নিয়ে আমারও বিশ্বাস হয় না। কখন কাকে মৃত্যুর দুয়ারে পাঠানোর ব্যবস্থা করে আল্লাহ মালুম। আনাস খাইতে খাইতে আলভির উদ্দেশ্য করে, বাজে না বকে, তোর অলস বন্ধুকে বল তাড়াতাড়ি খাওয়া শেষ করতে, স্কুলে লেট হয়ে যাচ্ছে। আহিন আনাসের কথায় গাল ফুলিয়ে বলে ওঠে, আমি মোটেই অলস না ভাইয়া, উচিত কথা যেখানে আহিন আলভি সেখানে। কথাটা বলতেই দুই বন্ধু একসঙ্গে বলে উঠল, বুঝতে পারছো? দুই বন্ধুর প্রতিবাদ দেখে রাদিবা তালুকদার আর রাবেয়া তালুকদার
দুজনেই হেসে ওঠে। আনাস বিরক্তি হয়ে হ্যাঁ বুঝতে পেরেছে বুদ্ধির ভান্ডার। একটু বানান ভুল আছে, এই জন্য আমি মাঝে মধ্যে বেঁধে যাচ্ছি। এখন একটাও কথা না, চুপচাপ খাবার শেষ করো আর চোখের সামনে থেকে দুটো বিদায় হ। আহিনার কথা বাড়ায় না, চুপচাপ খাবার শেষ করতে লাগলো। রাবেয়া তালুকদার চিন্তিত গলে সিঁড়ির দিকে তাকিয়ে, তাকবীর তো এত লেট করে না, ওর অফিসে লেট হয়ে যাচ্ছে, এখনো নিচে নামছে না কেন আনাস? ও তো সকাল সকাল জগিং এর জন্য উঠে পড়ে, আজকে কি হইল, অসুস্থ নাকি ও? ওহ বড় মা, তোমাকে বলতেই ভুলে গেছি, ভাইয়া তো কালকে রাতে ইমার্জেন্সি লন্ডন ব্যাক করেছে, ওখানে একটা প্রজেক্ট নিয়ে ঝামেলা হয়েছে জন্য বাবা বড় আব্বুকে বলে গিয়েছে তো। রাবেয়া তালুকদার চিন্তিত মুখটা এখন একটু স্বাভাবিক দেখা গেল। তারপর আদিবা তালুকদারের দিকে তাকিয়ে পুনরায় বলে উঠল, এই ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, বুঝলি ছোট? তাহলে যদি বউয়ের কারণে বাড়িতে আটকানো যায়, হুটহাট এদেশে তো ও দেশে ছেলেটাকে বুঝে উঠতে পারি না, কেমন যেন সবসময় গম্ভীর থাকে, আর কাজ তো কাজ। কথাগুলো শেষ করে আনাসের দিকে তাকিয়ে বলে উঠল, আনাস, তাকবীর লন্ডনে পৌঁছে ফোন করেছিল? আনাস খাবার টেবিলে থেকে উঠতে না বড় মা, এখনো হয়তো বিমান ল্যান্ড করে নাই, ভাইয়া রিসোর্টে পৌঁছে ফোন করবে, টেনশন করো না, এখন আসি তাহলে, আল্লাহ হাফেজ। কথাটা বলেই আনাস বাড়ি থেকে বের হয়ে পার্কিং এরিয়া থেকে নিজের বাইকটা নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ও চাচা রাস্তা থেকে সরো সরো, সাইড হও, এই রোশনি, সাবধানে, লেগে গেল রে গেল, আমার কোমরটা শেষ হয়ে গেল। কি ভাবছেন অ্যাক্সিডেন্ট? হ্যাঁ ঠিক ধরেছেন। দুজন একটু আগে জমির দুয়ারে ঠকঠক করছিল, কিন্তু কোনো লাভ হইল না, আজরাইল ওদের উল্টা বলে দিল, বাচ্চারা তোমাদের তো এখনো বহুত আকাম করা বাকি, তোমরা এখানে কেন? যাও যাও, তোমাদের দায়িত্ব পালন করো গিয়ে, আমাকে ডিস্টার্ব করো না, যাও যাও। তো আর কি করার, রোশনিরাত কি অভদ্র নাকি? ওরা ভদ্রতার খাতিরে চলে আসলো পথের চাচাকে উদ্ধার করতে। আরাত রাস্তা থেকে উঠে নিজের গাউন থেকে হাত দিয়ে ধুলা ঝাড়তে ঝাড়তে পথের চাচাকে উঠাতে এগিয়ে গেল। চাচা আপনি ঠিক আছেন? কোথাও ব্যথা পান নাই তো? ব্যথা পাইলে আমাকে বলেন, ডাক্তারের কাছে নিয়ে যাই। আসলে সরি চাচা, আমরা ঠিক আপনাকে দেখতে পারি নাই, শুধু যে আমাদের দোষ কিন্তু এটা না, একদম মেনে নিব না। আপনি রাস্তা দেখে শুনে চলবেন না, সামনে পেছনে কোনো গাড়ি আসছে কিনা এটা চেক করে তো রাস্তা পার হবেন না কি? আরে মেয়ে, আমাকে নিয়ে ব্যস্ত না হয়ে তুমি ওই মেয়েকে ধরো গিয়ে, আমি ঠিক আছি, আমার ব্যথা লাগে নাই, তুমি ওই মেয়েটাকে ওঠাও গিয়ে। দেখো মেয়েটার পায়ের ওপর স্কুটি পড়ে রয়েছে। আরাত সঙ্গে সঙ্গে চোখ তুলে সামনের দিকে তাকালো। সামনে তাকাতেই দেখতে পেল রোশনির পায়ের ওপর স্কুটি পড়ে আছে, আর রোশনি আরাতের দিকে অবাক চোখে তাকিয়ে আরাতের চাল চলন লক্ষ্য করতেছে। প্রথমত তো রোশনি স্কুটি চালানোর কারণে ওর পায়ের ওপর স্কুটিটা পড়েছে, আর আরাত পিছিয়ে ছিল বিধায় রাস্তার সাইডে ছিটকে পড়েছে। পথের চাচা স্কুটির ধাক্কা লেগে সামনে থেকে কিছুটা দূরে ছিটকে পড়েছে। কাঁচা রাস্তা বেধায় ব্যথা পায় নাই, তবে আরাত রাস্তা থেকে উঠেই রোশনিকে না উঠাইয়া পথের চাচাকে উঠাচ্ছে, যেখানে পথের চাচার কিছুই হয় নাই, আর রোশনির পায়ে অলরেডি যথেষ্ট ব্যথা পাইছে। আরাত রোশনির দিকে তাকাতেই রোশনি অসহায় ফেস নিয়ে আরাতের দিকে তাকালো। রোশনি অসহায় ফেস দেখে যে কেউ বলে দিতে পারবে, বোন আরাত, তোর দুটো পা ধরি প্লিজ বোন, আমায় হেল্প কর, তুই এত পাষাণ কবে থেকে হইলি রে, প্লিজ হেল্প বোন হেল্প। আরাত পথের চাচাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে হাতে হাত ভাঁজ করে দাঁড়ালো, মুখটা ব্যঙ্গ করে রোশনির দিকে তাকিয়ে বলে উঠল, রোশনি বাবু তুমি কি ব্যথা পাইছো? রোশনি এবার একটু রাগ নিয়ে বলে উঠল, আরাত নাটক বাদ দিয়ে তাড়াতাড়ি আমাকে ওঠা বলছি শাকচুন্নি।
রোশনির কথায় আয়াতের মুখে পরিবর্তন ঘটল। আয়াত রোশনির দিকে এগিয়ে এসে রোশনিকে ওঠাতে ওঠাতে পুনরায় বলে উঠল, শাকচুন্নি আমার নাম না, এটা তোর নাম। ভুলে গিয়েছিস? তোর ভাই তেলাপোকা জবাই করে তোর নামের আকিকা করেছে। আর এসব কিছু তো তোর জন্যই হয়েছে। যদি তুই জেদ না ধরতি, আর আমি তোকে স্কুটি চালাতে না দিতাম, আর না লং ড্রাইভে বের বের হয়ে 12টা বাজতো। মুখটা বাঁকা করে কথাগুলো বলে উঠল আরাত। মুখে একটু রাগ মিশ্রণ করে রোশনি বলে উঠল, আমি ব্যথা পাইছি আর তুই আছিস তোর লং ড্রাইভ নিয়ে। তো কি করব? তোর শোকে এখন রাস্তায় গড়াগড়ি খাবো নাকি? আরাতের বাচ্চা এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আজব, এখানে আমার বাচ্চা কই পেলি তুই? তারপর এদিক ওদিক তাকিয়ে একটু নাটকীয় ভঙ্গিমা করে বলে উঠল আরাত, বল বল, কই সে গোলামের পুত? তাকে ধরে আমার জিজ্ঞাসা করা যে বাকি তার আব্বা কোন রাস্তার জমে আটকে পড়েছে। আমার বাচ্চার আব্বা কি তার শ্বশুর আব্বার বাড়ির রাস্তা এখনো চিনতে পারছে না? নাকি আমার বাচ্চার আব্বা কিপটা তার বউকে এত এত শাড়ি কিনে দেওয়ার ভয়ে তার বাচ্চার আম্মুরে ঘরে তুলতে চাইছে না? এই মেয়ে, তুমি এত ফাজিল কেন? দেখছো মেয়েটা ব্যথা পেয়েছে, তাড়াতাড়ি স্কুটি উঠাইয়া ওকে নিয়ে ডাক্তার দেখাও যাও। তা না করে একটার পর একটা বাজে বক বক করে যাচ্ছ। এক নিমেষেই কত প্রকার বাজে বকলে। জানো তুমি, সামনে একজন মুরব্বী মানুষ রয়েছে, সেদিকে কোনো খেয়াল নেই, একটার পর একটা বাজে বকে যাচ্ছ। কথাটা বলতে বলতে পথে চাচা রোশনির কাছে এগিয়ে গিয়ে রোশনির মাথায় হাত দিয়ে, মামনি তুমি ঠিক আছো? জি আঙ্কেল, একদম পারফেক্ট, শুধু একটু পায়ের ব্যথা পেয়েছি, ঠিক হয়ে যাবে, একটা হাসি দিয়ে বলল রোশনি। আরাত এবার নিজের দুহাত কোমরে রেখে গাল ফুলিয়ে পথের চাচার দিকে তাকিয়ে বলে উঠল, আচ্ছা চাচা, আপনার আমাকে দেখে কোন দিক দিয়ে ফাজিল মনে হলো? পথের চাচা এবার রোশনির থেকে দৃষ্টি সরিয়ে সম্পূর্ণ দৃষ্টি রাখে আরাতের দিকে। মেয়েটার গায়ের রং লালতি ফর্সা, মুখটা গোলগাল, গাল ফুলিয়ে কোমরে দুহাত রাখা দেখে মাহবুব ইসলাম হাসি পাইল। কেমন যেন একদম আদর করে দিতে মন চাইল। মাহবুব ইসলামের এক নিমেষেই নিজের মেয়ে মীরার কথা মনে পড়ে গেল। মীরাও তো এমন করে মাহবুব ইসলামের কাছে নিজের অভিযোগগুলো তুলে ধরে। কথাগুলো ভেবে মাহবুব ইসলামের মুচকি হাসি দিয়ে কিছু বলতে যাবে, তার আগেই আরাত পুনরায় বলে উঠল, কি বলেন তো চাচা? আজকালকার যুগে মানুষের উপকার করতে নেই, মানুষ উপকার মনেই রাখে না। যদি আমার ফ্রেন্ড স্কুটিটা আপনার সঙ্গে একটু না ছুঁয়ে ডিরেক্ট ধাক্কা দিত, তাহলে অবশ্যই আমাদের উপকার আপনার সারা জীবন মনে থাকতো। আমার ফ্রেন্ড আপনার উপকার করলো, কিন্তু দেখেন আপনি এখনই আমাদের উপকার ভুলে গিয়ে আমাকে ফাজিল উপাধি দিয়ে দিলেন। মানছি, ভুলবশত আমার ফ্রেন্ডের মিস্টেক হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন, আমি স্কুটি চালাইলে একদম মিস হতো না। আমি আপনাকে ডিরেক্ট ওপরে টিকিট কেটে দিতাম। কথা দিচ্ছি পরের বার এমন হবে না। পরের বার দেখা হইলে ডাইরেক্ট আপনাকে জমির দোয়ারে পাঠানোর ব্যবস্থা করে দিব, শিওর দিয়ে দিচ্ছি। যান, এই নিয়ে আর মনে কষ্ট রাখেন না তো, কেমন? মাহবুব ইসলাম কিছুক্ষণ আগে আরাতকে ঘিরে মনের মধ্যে যেটুকু ভালো লাগা শুরু হয়েছিল, সেই ভালো লাগাটুকু এক নিমেষেই রাগে রূপান্তরিত হইল। এই বেয়াদব মেয়ে, তুমি তো আসলেই বেয়াদব। বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তুমি তাও জানো না দেখছি। পরের বার দেখা হইলেও আমাকে একদম উপরে পাঠাবে, এইটা আবার বড় মুখ করে বলছো, তার সঙ্গে এটাও বলছো। আমি এই নিয়ে যেন মনে কষ্ট না রাখি। আচ্ছা, তোমার মাথায় কি স্ক্রু ঢিলা আছে? হ্যাঁ? মাহবুব ইসলাম আরো কিছু বলতে নিবে, ঠিক তখনই মাহবুব ইসলামের ফোন বেজে উঠল। পাঞ্জাবির পকেট থেকে ফোনটা বের করে একবার আরাতের দিকে আর চোখে তাকিয়ে ফোনটা রিসিভ করে। হ্যাঁ মাহির, বলো। ফোনের ওপার থেকে মাহির নামের ছেলেটা বলে উঠল, আব্বু কই তুমি? আর কতক্ষণ ওয়েট করব? আমার কলেজে লেট হয়ে যাচ্ছে তো। এত লেট হচ্ছে কেন তোমার বাসায় আসতে? মাহবুব ইসলাম উত্তর দিল, হ্যাঁ মাহির, 5 মিনিট ওয়েট করো, আসতেছি আমি। তারপর মাহবুব ইসলাম আরাতের দিকে তাকিয়ে পুনরায় বলে উঠল, আর বলো না, রাস্তায় একটা পাগল মেয়ের সঙ্গে দেখা হয়েছে, এজন্য একটু লেট হইতাছে। মায়ের অবাক হয়ে ফোনের ওপাশ থেকে বলে উঠল, পাগল? আরাত অবাক হয়ে নিচের দিকে হাতের আঙুল তাক করে
কি আমি পাগল? মাহবুব ইসলাম ফোনে বললেন, হ্যাঁ পাগল। তুমি ওখানে ওয়েট করো, আমি আসতেছি। কথাটা বলেই মাহবুব ইসলাম একবার আর চোখে আরাতের দিকে তাকিয়ে তার নিজস্ব গন্তব্যের দিকে হাঁটা ধরলেন। কয়েক পা সামনে এগিয়ে গিয়ে ফোনটা কেটে পকেটে রাখতে রাখতে পেছনে তাকালেন একবার। পেছনে তাকিয়ে মাহবুব ইসলাম বিড়বিড় করে বলে উঠল, কি মেয়ে রে বাবা, আমার কানটা ঝালাপালা করে দিল ৬-৭ মিনিটে। আমি নিশ্চিত এই মেয়ের বাড়ির মানুষগুলো সব কয়টার তার ছেঁড়া হবে। না হয়তো এই মেয়েকে সহ্য করে কিভাবে? যে বাড়ির বউ হয়ে যাবে সেই বাড়িকে আর আমার তরফ থেকে অগ্রিম বেদনার শুভেচ্ছা জানাচ্ছি। আর আরাত তো রেগে তো ফায়ার। রোশনি আরাতকে একবার দেখে নিয়ে আরাতের উদ্দেশ্য করে বলে উঠল, দেখ বোন, অনেকটা দেরি হয়ে গিয়েছে। যদি কাকিমণি জানতে পারে আমরা কাউকে কিছু না জানিয়ে বের হয়ে অ্যাক্সিডেন্ট পর্যন্ত করে ফেলাইছি, তাহলে আর রক্ষা নেই। আর রাগ করিস না বোন, চুপচাপ। আরাত রোশনির দিকে রাগী গলায় বলে উঠল, তুই আমার রাগ করতে বারণ করছিস? তুই দেখলি ওই চাচা আমারে পাগল বলে গেল, আর তুই তার প্রতিবাদ না করে আমাকে চুপ করতে বলছিস? রোশনি এবার আরাতের দিকে বিরক্তির মুখে তাকিয়ে বলে উঠল, তা কি করতাম? আমিও তোর মতো ওই মুরব্বির সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতাম। তুইও কিন্তু কম যাস নাই। উনি মুরব্বি মানুষ, দেখলি না আমার মাথায় কি সুন্দর হাত রাখলো, আর তুই এমন মানুষের সঙ্গে পায়ে পা লেগে ঝগড়া করলি? হয়েছে হয়েছে, উনিও তো মুরব্বি হয়ে আমার সঙ্গে ঝগড়া করতেছিল। তার বেলায় শুধুমাত্র উনি তোর মাথায় হাত রেখেছে, এজন্য ছেড়ে দিলাম। নয়তো বুঝিয়ে দিতাম এই আরিবা তালুকদার আরাতের সঙ্গে লাগতে আসা কাকে বলে। রোশনি আর কথা বাড়ালো না। আরাত স্কুটি উঠিয়ে এবার সামনে বসলো নিজে চালাবে বলে, আর রোশনি পেছনে ঠিকঠাক হয়ে বসেছিল। হঠাৎ আরাত পুনরায় বলে ওঠে, কিরে শাকচুন্নি, এখন ঠিক আছিস নাকি ডাক্তার দেখাইবি? কথাটা বলে পেছন ঘুরিয়ে রোশনির দিকে তাকালো আরাত। দেখি দেখা, কই ব্যথা পাইছিস? রোশনি অভিমানী গলায়, সর, এতক্ষণে দরদ দেখাতে হবে না। আরে রাগ করিস না শাকচুন্নি, তুই তো আমার সব। তুই ব্যথা পাইছিস আর তোর ব্যথা আমার জখম হয়ে ধরা দিয়েছে। রোশনি এবার উত্তেজনা হয়ে বলে উঠল, কই দেখা, তুই কোথায় ব্যথা পাইছিস? বেশি কি ব্যথা পাইছিস? এতক্ষণ আমাকে নিয়ে পড়ছিলি, নিজে যে ব্যথা পাইলি সেদিকে কোনো খেয়াল নেই। দেখা, স্কুটি ঘোড়া, ডক্টরের কাছে চল তাড়াতাড়ি। কথাটা বলেই রোশনি পুনরায় আরাতকে বলল, সর সামনে থেকে, সর, তুই পেছনে বস, আমি স্কুটি চালাচ্ছি। তোকে চালাতে হবে না। কথাটা বলেই রোশনি স্কুটি থেকে নামতে যাবে, তখন আরাত রোশনির দিকে মুগ্ধ চোখে তাকিয়ে বলে ওঠে, হায় হৃদয়ে। রোশনি অবাক হয়ে বলে উঠল, মানে? আরাত স্বাভাবিক হয়ে বলল, কিছু না। আরাত এতক্ষণ ধরে রোশনির আরাতকে ঘিরে ব্যাকুলতাগুলো মুগ্ধ চোখে দেখছিল। আরাত সমস্যার জখমের কথা বলাতেই রোশনি নিজের ব্যথার কথা ভুলে গিয়ে আরাতের জন্য ছটফটানি শুরু করলো। অথচ আরাত যে রোশনির ব্যথাকে নিজের জখম মনে করে কথাটা বলল। রোশনি স্কুটি থেকে নামতে যাচ্ছিল, তখনই আরাত বলে উঠল, হয়েছে শাকচুন্নি, একবার আপনার কারণে অলরেডি জমের দোয়ার থেকে ঘুরে আসলাম, আর তোকে চালাতে হবে না। আমি ঠিক আছি। তুই পায়ে ব্যথা পাইছিস, এখন ঠিকঠাক হয়ে বস, তাহলেই হবে। রোশনি মুচকি হেসে স্কুটিতে ঠিক হয়ে বসতে বসতে আরাতকে টাইট করে জড়িয়ে ধরে বলে উঠল, আই লাভ ইউ রাত সোনা। আরাত স্কুটি চালাতে চালাতে মুচকি হেসে, আই লাভ ইউ টু শাকচুন্নি। রোশনি গাল ফুলিয়ে, এই তোদের দুজনের আমার এত সুন্দর নামটা চোখে পড়ে না? কত সুন্দর নাম, হৃদিতা জাহান রোশনি। কিন্তু তোরা দুজন আমাকে কেন বলছিস? তোর মায়ের পেটের ভাইরে বল, সেই তো তেলাপোকা জবাই করে তোর নাম শাকচুন্নি রাখছে। আমি আবার আমার ক্রাশের কথাটা ফেলতে পারবো না, বুঝতে পারছিস তো? একমাত্র ভবিষ্যৎ জামাই বলে কথা। শব্দ করে হেসে কথাটা বলল আরাত। তাও ঠিক হবে। তুইও যেমন, ওই আলভিটাও এমন, তোদের
এমনই, তোদের বলে লাভ হবে না। আলভিকে আর কি বলবো, সে যে আমার মায়ের পেটের ভাই, অথচ দেখ সব স্বভাব তোর মতো হইছে। এই যে সারাদিন আমার পিছে লেগেই থাকবে আর সারাক্ষণ শুধু মায়াবতী মায়াবতী বলে মুখে ফেনা তুলবে, ফাজিল একটা। সঙ্গে কিন্তু আহিনটাও কম যায় না বল। হুম, বলছিস, তবে আমার সাঙ্গপাঙ্গ তো, এজন্য ওদের প্রশংসার অভাব পড়বে না। একটু ভাব নিয়ে বলে উঠল আরাত। এটা আর বলতে, ভাবনা নিয়ে ভালোভাবে স্কুটি চালা দেখিস, আবার অ্যাক্সিডেন্ট না করে ফেলিস। কিছুক্ষণ আগে তো আমার পায়ের অর্ধেক হায়াত কমাইছিস। তোর সঙ্গে থাকলে কবে যেন আমার ভবিষ্যৎ জামাইয়ের সামনাসামনি মুখ দর্শন করার আগে পৃথিবী থেকে বিদায় হতে হবে। হায়, মুখে দুষ্টমি হাসি দিয়ে বলে উঠল রোশনি। আরাত একটু অবাক হয়ে, এই ফাজিল, কি বললি? আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম? রোশনি মুচকি হাসি দিয়ে বলে উঠল, তুই তো অ্যাক্সিডেন্ট করলি। কিছুক্ষণ আগে স্কুটিটা তো তুই চালাচ্ছিলি, মনে নেই তোর? আরাত হাসতে হাসতে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে গেছে। আমি তো অ্যাক্সিডেন্ট করছিলাম। বলেই দুজন একসঙ্গে হেসে উঠল।